নমস্কার, শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর গল্প শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। মনোরমা আশুবাবুর শুধু কন্যাই নয়, তাহার সঙ্গী, সাথী, মন্ত্রী, বন্ধু, একাধারে সমস্তই ছিল এই মেয়েটি। তাই পিতার মর্যাদা রক্ষার্থে যে সসংকোচে দূরত্ব সন্তানের অবশ্য পালনীয় বিধি বলিয়া বাঙালি সমাজে চলিয়া আসিতেছে, অধিকাংশ স্থলেই তাহা রক্ষিত হইয়া উঠিত না। মাঝে মাঝে এমন সব আলোচনাও উভয়ের মধ্যে উঠিয়া পড়িত, যাহা অনেক পিতার কানেই অত্যন্ত অসঙ্গত ঠেকিবে, কিন্তু ইহাদের ঠেকিত না। মেয়েকে আশুবাবু যে কত ভালোবাসিতেন তাহার সীমা ছিল না। স্ত্রী বিয়োগের পরে আর যে বিবাহের প্রস্তাব মনে ঠাঁই দিতেও পারেন নাই, হয়তো তাহারও একটি কারণ এই মেয়েটি। অথচ বন্ধু মহলে কথা উঠিলে নিজের 3.5 মণ ওজনের দেহ ও সেই দেহ বাতে পঙ্গুত্ব প্রাপ্তির অজুহাত দিয়া শখেদে কহিতেন, আর কেন আবার একটা মেয়ের সর্বনাশ করা ভাই? যে দুঃখ মাথায় নিয়ে মনির মা স্বর্গে গেছেন সে তো জানি, সেই আশুবদ্ধির যথেষ্ট। মনোরমা একথা শুনিলে ঘোরতর আপত্তি করিয়া বলিত, বাবা, তোমার একথা আমার সয় না। এখানে তাজমহল দেখে কত লোকের কত কি মনে হয়। আমার মনে হয় শুধু তোমাকে আর মাকে। আমার মা গেছেন স্বর্গে দুঃখ সয়ে। আশুবাবু বলিতেন, তুই তো তখন সবে 10-12 বছরের মেয়ে, জানিস তো সব। কার গলায় যে কিসের মালা পরার গল্প আছে সে কেবল আমিই জানি রে মনি, আমিই জানি। বলিতে বলিতে তাহার 2 চক্ষু ছলছল করিয়া আসিত। আগ্রায় আসিয়া তিনি অসংকোচে সকলের সহিত মিশিয়াছেন, কিন্তু তাহার সর্বাপেক্ষা হৃদ্যতা জন্মিয়াছিল অবিনাশবাবুর সহিত। অবিনাশ সহিষ্ণু ও সংযত প্রকৃতির মানুষ। তাহার চিত্তের মধ্যে এমন একটি স্বাভাবিক শান্তি ও প্রসন্নতা ছিল যে সে সহজেই সকলের শ্রদ্ধা আকর্ষণ করিত। কিন্তু আশুবাবু মুগ্ধ হইয়াছিলেন আরও একটা কারণে। তাহারই মতো সেও দ্বিতীয় দ্বার পরিগ্রহ করে নাই, এবং পত্নী প্রেমের নিদর্শন স্বরূপ গৃহের সর্বত্র মৃত স্ত্রীর ছবি রাখিয়াছিল। আশুবাবু তাহাকে বলিতেন, অবিনাশবাবু, লোকে আমাদের প্রশংসা করে, ভাবে আমাদের কি আত্মসংযম, যেন কত বড় কঠিন কাজই না আমরা করেছি। অথচ আমি ভাবি, এ প্রশ্ন ওঠে কি করে? যারা দ্বিতীয়বার বিবাহ করে তারা পারে বলেই করে। তাদের দোষ দিইনে, ছোটও মনে করিনে, শুধু ভাবি আমি পারিনে। শুধু জানি মনির মায়ের জায়গায় আর একজনকে স্ত্রী বলে গ্রহণ করা আমার পক্ষে কেবল কঠিন নয়, অসম্ভব। কিন্তু এ খবর কি তারা জানে? জানে না। এই না অবিনাশবাবু, নিজের মনটিকে জিজ্ঞাসা করে দেখুন দেখি ঠিক কথাটি বলছি কিনা। অবিনাশ হাসিত, বলিত, আমি কিন্তু জোটাতে পারিনি আশুবাবু। মাস্টারি করে খাই, সময়ও পাইনে ও বয়সও হয়েছে, মেয়ে দেবে কে? আশুবাবু খুশি হইয়া কহিতেন, ঠিক তাই অবিনাশবাবু, ঠিক তাই। আমিও সকলকে বলে বেরিয়েছি, দেহের ওজন 3.5 মণ, বাতে পঙ্গু, কখন চলতে হাট ফেল করে তার ঠিকানা নেই, মেয়ে দেবে কে? কিন্তু জানি মেয়ে দেবার লোকের অভাব নেই, কেবল নেবার মানুষটাই মরেছে। হা হা হা, মরেছে অবিনাশ, মরেছে আশুবদ্দি, হা হা হা। এই বলিয়া সুউচ্চ হাসির শব্দে ঘরের দ্বার, জানালা, খড়খড়ি, শার্সি পর্যন্ত কাঁপাইয়া তুলিলেন। প্রত্যহ বৈকালে ভ্রমণে বাহির হইয়া আশুবাবু অবিনাশের বাটির সম্মুখে নামিয়া পড়িতেন। বলিতেন, মনি, সন্ধ্যার সময় ঠান্ডা হাওয়াটা আর লাগাবো না মা, তুমি বরঞ্চ ফেরবার মুখে আমাকে তুলে নিও। মনোরমা সহাস্যে কহিত, ঠান্ডা কোথায় বাবা, হাওয়াটা যে আজ বেশ গরম ঠেকছে। বাবা বলিতেন, সেও তো ভালো নয় মা, বুড়োদের স্বাস্থ্যের পক্ষে গরম বাতাসটা হানিকর। তুমি একটু ঘুরে এসো, আমরা 2 বুড়োতে মিলে ততক্ষণ দুটো কথা কই। মনোরমা হাসিয়া বলিত, কথা তোমরা দুটোর জায়গায় 200টা বলো, আমার আপত্তি নেই, কিন্তু তোমাদের কেউ এখনো বুড়ো হওনি, তা মনে করিয়ে দিয়ে যাচ্ছি। এই বলে সে চলিয়া যাইত। বাতের জন্য যেদিন একটুও আশুবাবু পারিয়া উঠিতেন না,
সেদিন অবিনাশকে যাইতে হইত। গাড়ি পাঠাইয়া, লোক পাঠাইয়া, চায়ের নিমন্ত্রণ করিয়া, যেমন করিয়াই হোক আশুবদ্ধির নির্বন্দাতিশয় তাহার এড়াইবার জো ছিল না। উভয় একত্র হইলে অন্যান্য আলোচনার মধ্যে শিবনাথের কথাটাও প্রায় উঠিত। সেই যে তাহাকে বাটিতে নিমন্ত্রণ করিয়া আনিয়া সবাই মিলিয়া অপমান করিয়া বিদায় করা হইয়াছিল, ইহার বেদনা আশুবাবুর মন হইতে ঘুচে নাই। শিবনাথ পণ্ডিত, শিবনাথ গুণী, তাহার সর্বদেহ যৌবনে, স্বাস্থ্যে ও রূপে পরিপূর্ণ। এ সকলকে কিছুই নয়, তবে কিসের জন্য এত সম্পদ ভগবান তাহাকে 2 হাত ভরিয়া দান করিয়াছিলেন? সে কি মানুষের সমাজ হইতে তাহাকে দূর করিবার জন্য? মাতাল হইয়াছে? তা কি হইয়াছে? মদ খাইয়া মাতাল তো এমন কত লোকেই হয়। যৌবনে এ অপরাধ তিনি নিজেও তো করিয়াছেন, তাই বলিয়া কে তাহাকে ত্যাগ করিয়াছে? মানুষের ত্রুটি, মানুষের অপরাধ গ্রহণ করার অপেক্ষা মার্জনা করিবার দিকেই হৃদয়ের অত্যধিক প্রবণতা ছিল বলিয়া তিনি নিজের সঙ্গে এবং অবিনাশের সঙ্গে এই বলিয়া প্রায় তর্ক করিতেন। প্রকাশ্যে তাহাকে আর বাটিতে নিমন্ত্রণ করিতে সাহস করিতেন না বটে, কিন্তু মন তাহার শিবনাথের সঙ্গ নিরন্তর কামনা করিয়া ফিরিত। কেবল একটা কথার কিছুতেই জবাব দিতে পারিতেন না। অবিনাশ যখন কহিত, এই যে পীড়িত স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্য স্ত্রীলোক গ্রহণ করা, এটা কি? আশুবাবু লজ্জিত হইয়া কহিতেন, তাই তো ভাবি, শিবনাথের মতো লোক এই কাজ পারলে কি করে? কিন্তু কি জানেন অবিনাশবাবু, হয়তো ভিতরে কি একটা রহস্য আছে, হয়তো। কিন্তু সবাই কি সব কথা সকলের কাছে বলতে পারে, না বলা উচিত? অবিনাশ কহিত, কিন্তু তার স্ত্রী যে নির্দোষ একথা তো সে নিজে মুখেই স্বীকার করেছে। আশুবাবু পরাস্ত হইয়া ঘাড় নাড়িয়া বলিতেন, তা করেছে বটে। অবিনাশ বলিত, আর এই যে মৃত বন্ধুর বিধবাকে সমস্ত ফাঁকি দেওয়া, সমস্ত ব্যবসাটাকে নিজের বলে দখল করা, এটাই বা কি? আশুবাবু লজ্জায় মরিয়া যাইতেন, যেন তিনি নিজেই এ দুষ্কার্য করিয়া ফেলিয়াছেন। তাহার পরে অপরাধীর মতন ধীরে ধীরে বলিতেন, কিন্তু কি জানেন অবিনাশবাবু, হয়তো কি একটা রহস্য। আচ্ছা, আদালতই বা তাকে ডিক্রি দিলে কি করে? তারা কি কিছুই বিচার করে দেখেনি? অবিনাশ কহিত, ইংরাজের আদালতের কথা ছেড়ে দিন আশুবাবু, আপনি নিজেই তো জমিদার। এখানে সবলের বিরুদ্ধে দুর্বল কবে জয়ী হয়েছে আমাকে বলতে পারেন? আশুবাবু কহিতেন, না না, সে কথা ঠিক নয়, সে কথা ঠিক নয়। তবে আপনার কথাও যে অসত্য তাও বলতে পারিনি। কিন্তু কি জানেন? মনোরমা হঠাৎ আসিয়া পড়িলে হাসিয়া বলিত, জানেন সবাই। বাবা, তুমি নিজেই মনে মনে জানো অবিনাশবাবু মিথ্যে তর্ক করছেন না। ইহার পরে আশুবাবুর মুখে আর কথা জোগাইত না। শিবনাথের সম্বন্ধে মনোরমার বিমুখতাই যেন ছিল সবচেয়ে বেশি। মুখে সে বিশেষ কিছু বলিত না, কিন্তু পিতা কন্যাকেই ভয় করিতেন সর্বাপেক্ষা অধিক। যেদিন সন্ধ্যাবেলায় শিবনাথ ও তাহার স্ত্রী জলে ভিজিয়া এ বাড়িতে আশ্রয় লইতে বাধ্য হইয়াছিল, তাহার দিন 2 পর্যন্ত আশুবাবু বাতের প্রকোপে একেবারে শয্যাগত হইয়া পড়িয়াছিলেন। নিজেও নড়িতে পারেন নাই, অবিনাশও কাজের তাড়ায় আসিয়া জুটিতে পারেন নাই। কিন্তু আসিবা মাত্রই আশুবাবু বাতের ভীষণ যাতনা ভুলিয়া আরাম কেদারায় সোজা হইয়া বসিয়া বলিলেন, ওহে অবিনাশবাবু, শিবনাথের স্ত্রীর সঙ্গে যে আমাদের পরিচয় হয়ে গেল। মেয়েটি যেন একেবারে লক্ষ্মীর প্রতিমা। এমন রূপ কখনো দেখিনি। মনে হলো এদের দুজনকে ভগবান যেন কোনো উদ্দেশ্য নিয়ে মিলিয়েছেন। বলেন কি? হ্যাঁ, তাই। দুজনকে পাশাপাশি রাখলে চেয়ে থাকতে হবে, চোখ ফেরাতে পারবেন না, তা বলে রাখলাম অবিনাশবাবু। অবিনাশ সহাস্যে কহিলেন, হতে পারে, কিন্তু আপনি যখন প্রশংসা শুরু করেন তখন আর তার মাত্রা থাকে না আশুবাবু। আশুবাবু ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া থাকিয়া বলিলেন, ও দোষ আমার আছে। মাত্রা ছাড়িয়ে যেতে পারলে এক্ষেত্রেও যেতাম, কিন্তু শক্তি নেই। যাই কেন না এর সম্বন্ধে বলি, মাত্রার বাঁ দিকেই থাকবে, ডান দিকে পৌঁছবে না। অবিনাশ সম্পূর্ণ যে বিশ্বাস করিলেন তাহা নয়, কিন্তু পূর্বের পরিহাসের ভঙ্গিও আর রহিল না। বলিলেন,
সেদিন শিবনাথ তাহলে অকারণ দম্ভ করেনি বলুন? কিন্তু পরিচয় হলো কি করে? আশুবাবু বলিলেন, নিতান্তই দৈবের ঘটনা। শিবনাথের প্রয়োজন ছিল আমার কাছে। স্ত্রী সঙ্গে ছিলেন, কিন্তু বাড়িতে আনতে সাহস করেননি। বাইরে একটা গাছতলায় দাঁড় করিয়ে রেখেছিলেন। কিন্তু বিধি বক্র হলে মানুষের কৌশল খাটে না, অসম্ভব বস্তুও সম্ভব হয়ে পড়ে। হলো তাই। এই বলিয়া তিনি সেদিনের ঝড় বাদলের ব্যাপার সবিস্তারে বর্ণনা করিয়া কহিলেন, আমার মনি কিন্তু খুশি হতে পারেনি। ওরই সমবয়সী, হয়তো কিছু বড় হতেও পারে, কিন্তু মনি বলে শিবনাথবাবু সেদিন সত্য কথাই বলেছিলেন, মেয়েটি যথার্থই অশিক্ষিত কোনো এক দাসী কন্যা। অন্তত সে যে আমাদের ভদ্র সমাজের নয় তাতে তার সন্দেহ নেই। অবিনাশ কৌতূহলী হইয়া উঠিলেন, কি করে বোঝা গেল? আশুবাবু বলিলেন, মেয়েটি নাকি ভিজে কাপড়ের পরিবর্তে একখানা ফর্সা কাপড় চেয়েছিলেন এবং বলেছিলেন তিনি কারো ব্যবহার করা সাবান ব্যবহার করতে পারেন না, ঘৃণা বোধ হয়। অবিনাশ বুঝিতে পারিলেন না ইহার মধ্যে ভদ্র সমাজের বহির্ভূত প্রার্থনা কি আছে। আশুবাবু ঠিক তাহাই কহিলেন। বলিলেন, এর মধ্যে অসঙ্গত যে কি আছে আমি আজও ভেবে পাইনি। কিন্তু মনি বলে, কথার মধ্যে নয় বাবা, সেই বলার ভঙ্গির মধ্যে যে কি ছিল সে কানে না শুনলে বোঝা যায় না। তাছাড়া মেয়েদের চোখ কানকে ফাঁকি দেওয়া যায় না। আমাদের ঝিটির পর্যন্ত বুঝতে নাকি বাকি ছিল না যে মেয়েটি তাদেরই একজন, তার মনিবদের কেউ নয়। খুব নিচু থেকে হঠাৎ উঁচুতে তুলে দিলে যা হয়, এরও হয়েছে ঠিক তাই। অবিনাশ ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন, দুঃখের কথা, কিন্তু আপনার সঙ্গে পরিচয় হলো কিভাবে? আপনার সঙ্গে কি কথা কইল নাকি? আশুবাবু বলিলেন, নিশ্চয়। ভিজে কাপড় ছেড়ে সোজা আমার ঘরে এসে বসলেন। কুণ্ঠার বালাই নেই। আমার স্বাস্থ্য কেমন, কি খাই, কি চিকিৎসা চলছে, জায়গাটা ভালো লাগছে কিনা প্রশ্ন করার কি সহজ স্বচ্ছন্দ ভাব। বরঞ্চ শিবনাথ আড়ষ্ট হয়ে রইলেন, কিন্তু তাঁর জড়তার চিহ্ন মাত্র দেখলাম না, না কথায় না আচরণে। অবিনাশ জিজ্ঞাসা করিলেন, মনোরমা তখন বুঝি ছিলেন না? না, তার কি যে অশ্রদ্ধা হয়ে গেছে তা বলবার নয়। তারা চলে গেলে বললাম, মণি, ওদের বিদায় দিতেও একবার এলে না? মণি বললে, আর যা বলো বাবা পারি, কিন্তু বাড়ির দাসী চাকরকে বসুন বলে অভ্যর্থনা করতেও পারবো না, আসুন বলে বিদায় দিতেও পারবো না, নিজের বাড়িতে হলেও না। এর পরে আর বলবার আছে কি? বলিবার কি আছে অবিনাশ নিজেও ভাবিয়া পাইলেন না। শুধু মৃদু কণ্ঠে কহিলেন, বলা কঠিন আশুবাবু, কিন্তু মনে হয় যেন মনোরমা ঠিক কথাই বলেছেন। এই সব স্ত্রীলোকের সঙ্গে আমাদের ঘরের মেয়েদের আলাপ পরিচয় না থাকাই ভালো। আশুবাবু চুপ করিয়া রহিলেন। অবিনাশ বলিতে লাগিলেন, শিবনাথের সংকোচের কারণও বোধ করি এই, সে তো জানে সবই। তার ভয় ছিল পাছে কোনো বিশ্রী কদর্য বাক্য তার স্ত্রীর মুখ দিয়ে বার হয়ে যায়। আশুবাবু হাসিলেন, কহিলেন, হতেও পারে। অবিনাশ কহিলেন, নিশ্চয় এই। আশুবাবু প্রতিবাদ করিলেন না, শুধু কহিলেন, মেয়েটি কিন্তু লক্ষ্মীর প্রতিমা। এই বলিয়া ছোট্ট একটু নিঃশ্বাস ফেলিয়া আরাম কেদারায় হেলান দিয়া শুইলেন। কয়েক মুহূর্ত নীরব থাকিয়া অবিনাশ কহিলেন, আমার কথায় কি আপনি ক্ষুণ্ণ হলেন? আশুবাবু উঠিয়া বসিলেন না, তেমনি অর্ধশায়িতভাবে থাকিয়াই ধীরে ধীরে বলিলেন, ক্ষুণ্ণ নয় অবিনাশবাবু, কিন্তু কেমন একটা ব্যথার মতো লেগেছে। তাই তো আপনার সঙ্গে দেখা করবার জন্য এমন ছটপট করছিলাম। কি মিষ্টি কথা মেয়েটির, শুধু রূপই নয়। অবিনাশ সহাস্যে উত্তর দিলেন, কিন্তু আমি তো তার রূপও দেখিনি, কথাও শুনিনি আশুবাবু। আশুবাবু বলিলেন, কিন্তু সে সুযোগ যদি কখনো হয় তো তাদের ত্যাগ করার অবিচারটা বুঝবেন। আর কেউ না বুঝুক আপনি বুঝতে পারবেন, এ আমি নিশ্চয় জানি। যাবার সময় মেয়েটি আমাকে বললে, আপনি আমার স্বামীর গান শুনতে ভালোবাসেন, কেন তাকে মাঝে মাঝে ডেকে পাঠান না? আমি যে কেউ আছি এ কথা নাই বা মনে করলেন? আমি তো আপনাদের মধ্যে আসবার দাবি করিনি।
অবিনাশ কিছু আশ্চর্য হইলেন, বলিলেন, এ তো খুব অশিক্ষিতের মতো কথা নয় আশুবাবু। শুনলে মনে হয় তার নিজের সম্বন্ধে যে ব্যবস্থাই আমরা করি, স্বামীটিকে সে ভদ্র সমাজে চালিয়ে দিতে চায়। আশুবাবু বলিলেন, বস্তুত তার কথা শুনে মনে হলো সে সব জানে। আমরা যে সেদিন তার স্বামীকে অপমান করে বিদেয় করেছিলাম, এ ঘটনা শিবনাথ তার কাছে গোপন করেনি। খুব গোপন করে চলবার লোকও শিবনাথ নয়। অবিনাশ স্বীকার করিয়া কহিলেন, স্বভাবত সে তাই বটে, কিন্তু একটা জিনিস সে নিশ্চয়ই গোপন করেছে। এই মেয়েটি যেই হোক, একে তো সে সত্যই বিবাহ করেনি। আশুবাবু কহিলেন, শিবনাথ বলেন মেয়েটি তাঁর স্ত্রী। মেয়েটি পরিচয় দিলেন তাকে স্বামী বলে। অবিনাশ কহিলেন, দিন পরিচয়, কিন্তু এর সত্য নয়। এর মধ্যে যে গভীর রহস্য আছে, অক্ষয়বাবু সন্ধান নিয়ে একদিন তা উদ্ঘাটিত করবেনই করবেন। আশুবাবু বলিলেন, তাতে আমারও সন্দেহ নেই, কারণ অক্ষয়বাবু শক্তিমান পুরুষ, কিন্তু এদের পরস্পরের স্বীকারোক্তির মধ্যে সত্য নেই। সত্য আছে, যে রহস্য গোপনে আছে তাকেই বিশ্বের সম্মুখে অনাবৃত করায়। অবিনাশবাবু, আপনি তো অক্ষয় নন, এ তো আপনার কাছে আমি প্রত্যাশা করি নে। অবিনাশবাবু লজ্জা পাইয়া কহিলেন, কিন্তু সমাজ তো আছে, তার কল্যাণের জন্য তো। কিন্তু বক্তব্য তাহার শেষ হইতে পাইল না। পার্শ্বের দরজা ঠেলিয়া মনোরমা প্রবেশ করিল। অবিনাশকে নমস্কার করিয়া কহিল, বাবা, আমি বেড়াতে যাচ্ছি, তুমি বোধহয় বার হতে পারবে না। না মা, তুমি যাও। অবিনাশ উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, আমারও কাজ আছে, বাজারের কাছে একবার নামিয়ে দিতে পারবেন না মনোরমা? নিশ্চয় পারব, চলুন। যাইবার সময় অবিনাশ বলিয়া গেলেন যে অত্যন্ত বিশেষ প্রয়োজনে তাহাকে কালই দিল্লি যাইতে হইবে এবং বোধহয় 1 সপ্তাহের পূর্বে আর ফিরিতে পারিবেন না। দিন 10 পরে অবিনাশ দিল্লি হইতে ফিরিয়া আসিলেন। তাহার বছর 10 ছেলে জগৎ আসিয়া হাতে একখানি ছোট পত্র দিল। মাত্র একটি ছত্র লেখা, বৈকালে নিশ্চয় আসবেন, আশুবদ্যি। জগতের বিধবা মাসি দ্বারের পর্দা সরাইয়া ফুটন্ত গোলাপের ন্যায় মুখখানি বাহির করিয়া কহিল, আশুবদ্যিরা কি রাস্তায় চোখ পেতে বসেছিল নাকি? আসতে না আসতে জরুরি তলব পাঠিয়েছে, যেতে হবে। অবিনাশ কহিলেন, বোধহয় বিশেষ কোনো প্রয়োজন আছে। প্রয়োজন না ছাই, তারা কি মুকুজ্জেমশাইকে গিলে খেতে চায় নাকি? অবিনাশ তাহার ছোট শালীকে আদর করিয়া কখনো ছোট গিন্নি, কখনো বা তাহার নাম নীলিমা বলিয়া ডাকিতেন। হাসিয়া বলিলেন, ছোট গিন্নি, অমৃত ফল অনাদরে গাছতলায় পড়ে থাকতে দেখলে বাইরের লোকের একটু লোভ হয় বই কি। নীলিমা হাসিল, কহিল, তাহলে সেটা যে মাকাল ফল, অমৃত ফল নয়, তাদের জানিয়ে দেওয়া দরকার। অবিনাশ বলিলেন, দিও, কিন্তু তারা বিশ্বাস করবে না, লোভ আরও বেড়ে যাবে, হাত বাড়াতে ছাড়বে না। নীলিমা বলিল, তাতে লাভ হবে না মুকুজ্জেমশাই, নাগালের বাইরে এবার শক্ত করে বেড়া বাঁধিয়ে রাখব। এই বলিয়া সে হাসি চাপিয়া পর্দার আড়ালে অন্তর্হিত হইয়া গেল। অবিনাশ আশুবাবুর গৃহে আসিয়া যখন পৌঁছিলেন, তখনও বেলা আছে। গৃহস্বামী অত্যন্ত সমাদরে তাহাকে গ্রহণ করিয়া কৃত্রিম ক্রোধ ভরে কহিলেন, আপনি অধার্মিক, বিদেশে বন্ধুকে ফেলে রেখে 10 দিন অনুপস্থিত, ইতিমধ্যে অধীনের 10 দশা সমুপস্থিত। অবিনাশ চমকিয়া কহিলেন, একেবারে 10টা দশা? প্রথমটা বলুন। বলি, প্রথম দশায় ঠ্যাং দুটো শুধু তাজা হয়েছে তাই নয়, অতি দ্রুত বেগে নিচ হতে উপরে এবং উপর হতে নিচে গমনাগমন শুরু করেছে। অত্যন্ত ভয়ের কথা। দ্বিতীয়টা বর্ণনা করুন। দ্বিতীয় এই যে আজ কি একটা পর্ব উপলক্ষে হিন্দুস্থানি নারীকুল যমুনাকুলে সমবেত হয়েছেন এবং হরেন্দ্র, অক্ষয় প্রভৃতি পণ্ডিত সমাজ নির্লিপ্ত নির্বিকার চিত্তে তথা এইমাত্র অভিযান করেছেন। ভালো কথা, তৃতীয় দশা বিবৃত করুন। দর্শনেচ্ছু আশুবদ্যি অতি উৎকণ্ঠিত হৃদয়ে অবিনাশের অপেক্ষা করছেন, প্রার্থনা তিনি যেন অস্বীকার না করেন। অবিনাশ সহাস্যে কহিলেন,
তিনি প্রার্থনা মঞ্জুর করলেন, এবার চতুর্থ দশার বিবরণ দিন। আশুবাবু বলিলেন, এইটা একটু গুরুতর। বাবাজি বিলাত থেকে ভারতে পদার্পণ করে প্রথমে কাশী এবং পরে এই আগ্রায় এসে পরস্য উপস্থিত হয়েছেন। সম্প্রতি মোটরের কল বিগড়েছে। বাবাজি স্বয়ং মেরামতি কাজে নিযুক্ত। মেরামত সমাপ্ত প্রায়, এবং তিনি এলেন বলে। অভিলাষ প্রথম জ্যোৎস্নায় সবাই একসঙ্গে মিলে আজ তাজমহল নিরীক্ষণ করা। অবিনাশের হাসি মুখ গম্ভীর হইল। জিজ্ঞাসা করিলেন, এই বাবাজিটি কে আশুবাবু? এর কথাই কি একদিন বলতে গিয়ে হঠাৎ চেপে গিয়েছিলেন? আশুবাবু বলিলেন, হ্যাঁ, কিন্তু আজ আর বলতে, অন্তত আপনাকে বলতে বাধা নেই। অজিত কুমার, আমার ভাবি জামাই, মনির বর। এই দুজনের ভালোবাসা পৃথিবীর একটা অপূর্ব বস্তু। ছেলেটি রত্ন। অবিনাশ স্থির হইয়া শুনিতে লাগিলেন। আশুবাবু পুনশ্চ কহিলেন, আমরা ব্রাহ্ম সমাজের নই, হিন্দু। সমস্ত ক্রিয়াকর্ম হিন্দু মতেই হয়। যথা সময়, অর্থাৎ বছর চারেক পূর্বেই এদের বিবাহ হয়ে যাবার কথা ছিল। হতো তাই, কিন্তু হলো না। যেমন করে এদের পরিচয় ঘটে, সেও এক বিচিত্র ব্যাপার। বিধিলিপি বললেও অত্যুক্তি হয় না, কিন্তু সে কথা এখন যাক। অবিনাশ তেমনি স্তব্ধ হইয়াই রহিলেন। আশুবাবু বলিলেন, মনির গায়ে হলুদ হয়ে গেল। রাত্রির গাড়িতে কাশী থেকে ছোট খুড়ো এসে উপস্থিত হলেন। বাবার মৃত্যুর পর তিনিই বাড়ির কর্তা। ছেলেপুলে নেই, খুড়িমাকে নিয়ে বহুদিন যাবৎ কাশীবাসী। জ্যোতিষে অখণ্ড বিশ্বাস। এসে বললেন, এ বিবাহ এখন হতেই পারে না। তিনি নিজে এবং অন্যান্য পণ্ডিতকে দিয়ে নির্ভুল গণনা করিয়ে দেখেছেন যে এখন বিবাহ হলে 3 বৎসর 3 মাসের মধ্যেই মনি বিধবা হবে। একটা হুলুস্থুল পড়ে গেল। সমস্ত উদ্যোগ আয়োজন লণ্ডভণ্ড হবার উপক্রম হলো। কিন্তু খুড়োকে আমি চিনতাম, বুঝলাম এর আর নড়চড় নেই। অজিত নিজেও মস্ত বড়লোকের ছেলে। তারও এক বিধবা খুড়ি ছাড়া সংসারে কেউ ছিল না। তিনি ভয়ানক রাগ করলেন। অজিত দুঃখে অভিমানে ইঞ্জিনিয়ারিং পড়ার নাম করে বিলেত চলে গেল। সবাই জানলে এ বিবাহ চিরকালের মতোই ভেঙে গেল। অবিনাশ নিরুদ্ধ নিঃশ্বাস মোচন করিয়া জিজ্ঞাসা করিলেন, তারপরে? আশুবাবু বলিলেন, সবাই হতাশ হলাম, হলো না শুধু মনি নিজে। আমাকে এসে বললে, বাবা, এমন কি ভয়ানক কাণ্ড ঘটেছে যার জন্যে তুমি আহার নিদ্রা ত্যাগ করলে? 3 বছর এমনই কি বেশি সময়? তার যে কি ব্যথা লেগেছিল সে তো আমি জানি। বললাম, মা, তোর কথাই যেন সার্থক হয়, কিন্তু এসব ব্যাপারে 3 বছর কেন, 3টে দিনের বাধাও যে মারাত্মক। মণি হেসে বললে, তোমার ভয় নেই বাবা, আমি তাকে চিনি। অজিত চিরদিনই একটু সাত্ত্বিক প্রকৃতির মানুষ। ভগবানে তার অচল বিশ্বাস। যাবার সময় মণিকে ছোট্ট একখানি চিঠি লিখে চলে গেল। এই 4 বৎসরের মধ্যে আর কোনোদিন সে দ্বিতীয় পত্র লেখেনি। না লিখুক, কিন্তু মনে মনে মণি সমস্তই জানত, এবং তখন থেকে সেই যে ব্রহ্মচারিণীর জীবন গ্রহণ করলে একটা দিনের জন্যও তা থেকে ভ্রষ্ট হয়নি। অথচ বাইরে থেকে কিছুই বোঝবার জো নেই অবিনাশবাবু। অবিনাশ শ্রদ্ধায় বিগলিত চিত্তে কহিলেন, বাস্তবিকই বোঝবার জো নেই, কিন্তু আমি আশীর্বাদ করি ওরা জীবনে যেন সুখী হয়। আশুবাবু কন্যার হইয়াই যেন মাথা অবনত করিলেন, কহিলেন, ব্রাহ্মণের আশীর্বাদ নিষ্ফল হবে না। অজিত সর্বাগ্রেই খুড়োমশাইয়ের কাছে গিয়েছিল, তিনি অনুমতি দিয়েছেন, না হলে এখানে বোধ করি সে আসত না। অতঃপর উভয় ক্ষণকাল নিঃশব্দে থাকিয়া আশুবাবু বলিতে লাগিলেন, অজিত বিলেত চলে গেলে বছর 2 পর্যন্ত তার কোনো সংবাদ না পেয়ে আমি ভিতরে ভিতরে পাত্রের সন্ধান যে করিনি তা নয়, কিন্তু মণি হঠাৎ জানতে পেরে আমাকে নিষেধ করে দিয়ে বললে, বাবা, এ চেষ্টা তুমি করো না। আমাকে তুমি প্রকাশ্যেই সম্প্রদান করনি, কিন্তু মনে মনে তো করেছিলে। আমি বললাম, এমন কত ক্ষেত্রেই তো হয় মা।
কিন্তু মেয়ের দু চক্ষে যেন জল ভরে এলো। বললে, হয় না বাবা, শুধু কথাবার্তাতেই হয়, কিন্তু তার বেশি না বাবা। আমার অদৃষ্টে ভগবান যা লিখেছেন তাই যেন সইতে পারি। আমাকে আর কোনো আদেশ তুমি করো না। দুজনের চোখ দিয়েই জল পড়তে লাগলো। মুছে ফেলে বললাম, অপরাধ করেছি মা, তোর অবুঝ বুড়ো ছেলেকে তুই ক্ষমা কর। অকস্মাৎ পূর্ব স্মৃতির আবেগে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। অবিনাশ নিজেও অনেকক্ষণ কথা কহিতে পারিলেন না। তাহার পরে ধীরে ধীরে বলিলেন, আশুবাবু, কত ভুলই না আমরা সংসারে করি এবং কত অন্যায় ধারণাই না জীবনে আমরা পোষণ করি। আশুবাবু ঠিক বুঝিতে পারিলেন না। কহিলেন, কিসের? এই যেমন আমরা অনেকেই মনে করি মেয়েরা উচ্চশিক্ষিত হয়ে মেম সাহেব বনে যায়। হিন্দুর প্রাচীন মধুর সংস্কার আর তাদের হৃদয়ে স্থান পায় না। কত বড় ভ্রম বলুন তো। আশুবাবু ঘাড় নাড়িয়া বলিলেন, ভ্রম অনেক স্থলেই হয় বটে, কিন্তু কি জানেন অবিনাশবাবু, শিক্ষাই বা কি আর অশিক্ষাই বা কি? আসল বস্তু পাওয়া। এই পাওয়া না পাওয়ার উপরেই সমস্ত নির্ভর করে। নইলে একের অপরাধ অপরের স্কন্ধে আরোপ করলেই গোল বাঁধে। এই যে অজিত, মণি কই? বছর 30 বয়সের একটি সুশ্রী বলিষ্ঠ যুবা ঘরে প্রবেশ করিল। তাহার কাপড়ে জামায় কালির দাগ। কহিল, মণি আমাকেই এতক্ষণ সাহায্য করছিলেন, তার কাপড়েও কালি লেগেছে, তাই বদলে ফেলতে গেছেন। মোটরটা ঠিক হয়ে গেছে, সোফারকে সামনে আনতে বলে দিলাম। আশুবাবু কহিলেন, অজিত, ইনি আমার পরম বন্ধু শ্রীযুক্ত অবিনাশ মুখোপাধ্যায়, এখানকার কলেজের অধ্যাপক, ব্রাহ্মণ। একে প্রণাম করো। আগন্তুক যুবক অবিনাশকে ভূমিষ্ঠ প্রণাম করিল। উঠিয়া দাঁড়াইয়া আশুবাবুকে উদ্দেশ্য করিয়া কহিল, মণির আসতে মিনিট 5 বেশি লাগবে না, কিন্তু আপনি একটু তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিন। দেরি হলে সব দেখার সময় পাওয়া যাবে না। লোকে বলে তাজমহল দেখে আর স্বাদ মেটে না। আশুবাবু কহিলেন, স্বাদ না মেটবারই যে জিনিস বাবা, কিন্তু আমরা তো প্রস্তুত হয়েই আছি, বরঞ্চ তোমারই দেরি, তোমারই এখনো কাপড় ছাড়তে বাকি। ছেলেটি নিজের পোশাকের প্রতি একবার দৃষ্টিপাত করিয়া কহিল, আমার আর বদলাতে হবে না, এতেই চলে যাবে। এই কালি শুদ্ধ? ছেলেটি হাসিয়া কহিল, তা হোক, এই আমাদের পেশা, কাপড়ে কালি লাগায় আমাদের অগৌরব হয় না। কথা শুনিয়া আশুবাবু মনে মনে অত্যন্ত প্রীত হইলেন এবং অবিনাশ ও যুবকের বিনম্র সরলতায় মুগ্ধ হইলেন। মণি আসিয়া উপস্থিত হইল। সহসা তাহার প্রতি চাহিয়া অবিনাশ যেন চমকিয়া গেলেন। কিছুদিন তাহাকে দেখেন নাই। ইতিমধ্যে এই অপ্রত্যাশিত আনন্দের কারণ ঘটিয়াছে। বিশেষত তাহার পিতার নিকট হইতে এইমাত্র যে সকল কথা শুনিতেছিলেন, তাহাতে মনে করিয়াছিলেন মনোরমার মুখের ওপর আজ হয়তো এমন কিছু একটা দেখিতে পাইবেন যাহা অনির্বচনীয়, যাহা জীবনে কখনো দেখেন নাই। কিন্তু কিছুই তো নয়। নিতান্তই সাদাসিধা পোশাক, গোপন আনন্দের প্রচ্ছন্ন আড়ম্বর কোথাও আত্মপ্রকাশ করে নাই। সুগভীর প্রসন্নতার শান্ত দীপ্তি মুখের কোনোখানে বিকশিত হইয়া উঠে নাই, বরঞ্চ কেমন যেন একটা ক্লান্তির ছায়া চোখের দৃষ্টিকে ম্লান করিয়াছে। অবিনাশের মনে হইল পিতৃ স্নেহবশে হয় তিনি নিজের কন্যাকে ভুল বুঝিয়েছেন, না হয় একদিন যাহা সত্য ছিল আজ তাহা মিথ্যা হইয়া গেছে। অনতিকাল পরে প্রকাণ্ড মোটরযানে সকলেই বাহির হইয়া পড়িলেন। নদীর ঘাটে ঘাটে তখন পুণ্যলুব্ধ নারী ও রূপলুব্ধ পুরুষের ভিড় বিরল হইয়া আসিয়াছে। সুন্দর ও সুদীর্ঘ পথের সর্বত্রই তাহাদের সাজসজ্জা ও বিচিত্র পরিধেয় অস্তমান রবিকরে অপরূপ হইয়া উঠিয়াছে। তাহাই দেখিতে দেখিতে তাহারা বিশ্বখ্যাত অনন্ত সৌন্দর্যময় তাজের সিংহদ্বারের সম্মুখে আসিয়া যখন উপনীত হইলেন, তখন হেমন্তের নাতি দীর্ঘ দিবাভাগ অবসানের দিকে যাইতেছে। যমুনাকুলে যাহা কিছু দেখিবার দেখা সমাপ্ত করিয়া অক্ষয়ের দলবল ইতিপূর্বেই আসিয়া হাজির হইয়াছেন। তাজ তাহারা অনেকবার দেখিয়াছেন, দেখিয়া দেখিয়া অরুচি ধরিয়া গিয়াছে, তাই উপরে না উঠিয়া নিচে বাগানের একাংশে আসন গ্রহণ করিয়া উপবিষ্ট ছিলেন।
ইহাদিগকে আসিতে দেখিয়া উচ্চ কোলাহলে সংবর্ধনা করিলেন। বাত ব্যাধি পীড়িত আশুবাবু অতি গুরুভার দেহখানি ঘাসের ওপর বিন্যস্ত করিয়া দীর্ঘশ্বাস মোচন করিয়া কহিলেন, আহ, বাঁচা গেল। এখন যার যত ইচ্ছে মমতাজ বেগমের কবর দেখে আনন্দ লাভ করোগে বাবা। আশুবুদ্ধি এইখান থেকেই বেগম সাহেবাকে কুর্নিশ জানাচ্ছেন, এর অধিকার তাকে দিয়ে হবে না। মনোরমা ক্ষুণ্ণকণ্ঠে কহিল, সে হবে না বাবা, তোমাকে একলা ফেলে রেখে আমরা কেউ যেতে পারবো না। আশুবাবু হাসিয়া বলিলেন, ভয় নেই মা, তোমার বুড়ো বাপকে কেউ চুরি করবে না। অবিনাশ কহিলেন, না, সে আশঙ্কা নেই। রীতিমতো কপিকল, লোহার চেন ইত্যাদি সংগ্রহ করে না আনলে তুলতে পারবে কেন? মনোরমা কহিল, আমার বাবাকে আপনারা খুঁড়বেন না। আপনাদের নজরে নজরে বাবা এখানে এসে অনেকটা রোগা হয়ে গেছেন। অবিনাশ বলিলেন, তা যদি হয়ে থাকেন তো আমাদের অন্যায় হয়েছে একথা মানতেই হবে, কারণ দ্রষ্টব্য হিসাবে সে বস্তুর মর্যাদা তাজমহলের চেয়ে কম হতো না। সকলেই হাসিয়া উঠিলেন। মনোরমা বলিল, সে হবে না বাবা, তোমাকে সঙ্গে যেতে হবে। তোমার চোখ দিয়ে না দেখতে পেলে এর অর্ধেক সৌন্দর্য ঢাকা পড়েই থাকবে। যিনি যত খবরই দিন, তোমার চেয়ে আসল খবরটি কিন্তু কেউ বেশি জানে না। ইহার অর্থ যে কি তাহা অবিনাশ ভিন্ন আর কেহ জানিত না। তিনি ওই অনুরোধই করিতে যাইতেছিলেন, সহসা সকলেরই চোখ পড়িয়া গেল এক অপ্রত্যাশিত বস্তুর প্রতি। তাজের পূর্বদিক ঘুরিয়া অকস্মাৎ শিবনাথ ও তাহার স্ত্রী সম্মুখে আসিয়া পড়িল। শিবনাথ না দেখার ভান করিয়া আর একদিকে সরিয়া যাইবার উপক্রম করিতেই তাহার স্ত্রী তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া খুশি হইয়া বলিয়া উঠিল, আশুবাবু ও তার মেয়ে এসেছেন যে। আশুবাবু উচ্চকণ্ঠে আহ্বান করিয়া কহিলেন, আপনারা কখন এলেন শিবনাথ বাবু? এদিকে আসুন। সস্ত্রীক শিবনাথ কাছে আসিয়া দাঁড়াইল। আশুবাবু তাহার পরিচয় দিয়া কহিলেন, ইনি শিবনাথের স্ত্রী। আপনার নামটি কিন্তু এখনো জানি নে। মেয়েটি কহিল, আমার নাম কমল, কিন্তু আমাকে আপনি বলবেন না আশুবাবু। আশুবাবু কহিলেন, বলা উচিত নয়। কমল, এরা আমার বন্ধু, তোমার স্বামীরও পরিচিত, বসো। কমল অজিতকে ইঙ্গিতে দেখাইয়া বলিল, কিন্তু এর পরিচয় তো দিলেন না। আশুবাবু বলিলেন, ক্রমশ দেব বই কি, উনি আমার পরম আত্মীয়, নাম অজিত কুমার রায়। দিন কয়েক হলো বিলেত থেকে ফিরে এসে আমাদের দেখতে এসেছেন। কমল, তুমি কি আজ এই প্রথম তাজমহল দেখলে? মেয়েটি মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ। আশুবাবু বলিলেন, তাহলে তুমি ভাগ্যবতী। কিন্তু অজিত তোমার চেয়েও ভাগ্যবান, কেননা এই পরম বিস্ময়ের জিনিসটি সে এখনো দেখেনি, এইবার দেখবে। কিন্তু আলো কমে আসছে, আর তো দেরি করলে চলবে না অজিত। মনোরমা বলিল, দেরি তো শুধু তোমারই জন্যে বাবা, ওঠো। ওঠা তো সহজ ব্যাপার নয় মা, তার জন্যে যে আয়োজন করতে হয়। তাহলে সেই আয়োজনই করো বাবা। করি। আচ্ছা কমল, দেখে কিরকম মনে হলো? কমল কহিল, বিস্ময়ের বস্তু বলেই মনে হলো। মনোরমা ইহার সহিত কথা কহে নাই, এমনকি পরিচয় আছে এ পরিচয়টুকুও তাহার আচরণে প্রকাশ পাইল না। পিতাকে তাগিদ দিয়া কহিল, সন্ধ্যা হয়ে আসছে বাবা, ওঠো এইবার। উঠি মা। এই বলিয়া আশুবাবু উঠিবার কিছুমাত্র উদ্যম না করিয়াই বসিয়া রহিলেন। কমল একটুখানি হাসিল, মনোরমার প্রতি চাহিয়া কহিল, ওর শরীরও ভালো নয়, ওঠানামা করাও সহজ নয়, তার চেয়ে বরঞ্চ আমরা এইখানে বসে গল্প করি, আপনারা দেখে আসুন। মনোরমা এ প্রস্তাবের জবাবও দিল না, শুধু পিতাকেই জিদ করিয়া পুনরায় কহিল, না বাবা, সে হবে না, ওঠো তুমি এইবার। কিন্তু দেখা গেল উঠিবার চেষ্টা প্রায় কাহারও নাই। যে জীবন্ত বিস্ময় এই অপরিচিত রমণীর সর্বাঙ্গ ব্যাপিয়া অকস্মাৎ মুক্ত হইয়া উঠিয়াছে, ইহার সম্মুখে ওই অদূরস্থিত মর্মরের অব্যক্ত বিস্ময় যেন এক মুহূর্তেই ঝাপসা হইয়া গিয়াছে। অবিনাশের চমক ভাঙিল। বলিলেন, উনি না গেলে হবে না। মনোরমার বিশ্বাস, ওর বাবার চোখ দিয়ে না দেখতে পেলে তাজের অর্ধেক সৌন্দর্যই উপলব্ধি করা যাবে না। কমল সরল চোখ দুটি তুলিয়া জিজ্ঞাসা করিল, কেন?
আশুবাবুকে কহিল, আপনি বুঝি এ বিষয়ে একজন বিশেষজ্ঞ লোক এবং সমস্ত তত্ত্ব জানেন বুঝি? মনোরমা মনে মনে বিস্মিত হইল। কথাগুলা তো ঠিক অশিক্ষিত দাসীকন্যার মতো নয়। আশুবাবু পুলকিত হইয়া কহিলেন, কিছুই জানি নে, বিশেষজ্ঞ তো নয়ই, সৌন্দর্য তত্ত্বের গোড়ার কথাটুকুও জানি নে। সেদিক দিয়ে আমি একে দেখিও নে কমল। আমি দেখি সম্রাট শাহজাহানকে, আমি দেখি তার অপরিসীম ব্যথা যেন পাথরের অঙ্গে অঙ্গে মাখানো। আমি দেখি তার একনিষ্ঠ পত্নী প্রেম, যাই মর্মর কাব্যে সৃষ্টি করে চিরদিনের জন্য তাকে বিশ্বের কাছে অমর করেছে। কমল অত্যন্ত সহজ কণ্ঠে তার মুখের প্রতি চাহিয়া কহিল, কিন্তু তাঁর তো শুনেছি আরও অনেক বেগম ছিল। সম্রাট মমতাজকে যেমন ভালোবাসতেন তেমন আরও 10 জনকে বাসতেন। হয়তো কিছু বেশি হতে পারে, কিন্তু একনিষ্ঠ প্রেম তাকে বলা যায় না আশুবাবু, সে তার ছিল না। এই অপ্রচলিত ভয়ানক মন্তব্যে সকলে চমকিয়া গেলেন। আশুবাবু কিংবা কেহই ইহার হঠাৎ উত্তর খুঁজিয়া পাইলেন না। কমল কহিল, সম্রাট ভাবুক ছিলেন, কবি ছিলেন, তাঁর শক্তি, সম্পদ এবং ধৈর্য দিয়ে এত বড় একটা বিরাট সৌন্দর্যের বস্তু প্রতিষ্ঠিত করে গেছেন। মমতাজ একটা আকস্মিক উপলক্ষ, নইলে এমনি সুন্দর সৌধ তিনি যে কোনো ঘটনা নিয়েই রচনা করতে পারতেন। ধর্ম উপলক্ষ হলেও ক্ষতি ছিল না। সহস্র লক্ষ মানুষ বধ করা দিগ্বিজয়ের স্মৃতি উপলক্ষ হলেও এমনি চলে যেত। এ একনিষ্ঠ প্রেমের দান নয়, বাদশার স্বকীয় আনন্দলোকের অক্ষয় দান। এই তো আমাদের কাছে যথেষ্ট। আশুবাবু মনের মধ্যে যেন আঘাত পাইলেন। বারবার মাথা নাড়িয়া বলিয়া উঠিলেন, যথেষ্ট নয় কমল, কিছুতেই যথেষ্ট নয়। তোমার কথাই যদি সত্য হয়, সম্রাটের একনিষ্ঠ ভালোবাসা যদি নাই থেকে থাকে, তবে এই বিপুল স্মৃতিসৌধের কোনো অর্থই থাকে না। তিনি যত বড় সৌন্দর্যই সৃষ্টি করুন না, মানুষের অন্তরে সে শ্রদ্ধার আসন আর থাকবে না। কমল বলিল, যদি না থাকে তো সে মানুষের মূঢ়তা। নিষ্ঠার মূল্য যে নেই তা আমি বলিনি, কিন্তু যে মূল্য যুগ যুগ ধরে লোকে তাকে দিয়ে আসছে সেও তার প্রাপ্য নয়। একদিন যাকে ভালোবেসেছি, কোনোদিন কোনো কারণেই আর তার পরিবর্তন হবার জো নেই। মনেরই অচল অনড় জড়ধর্ম সুস্থও নয়, সুন্দরও নয়। শুনিয়া মনোরমার বিস্ময় সীমা রহিল না। ইহাকে মূর্খ দাসী কন্যা বলিয়া অবহেলা করা কঠিন, কিন্তু এতগুলি পুরুষের সম্মুখে তাহারই মতো একজন নারীর মুখ দিয়া এই লজ্জাহীন উক্তি তাহাকে অত্যন্ত আঘাত করিল। এতক্ষণ পর্যন্ত সে কথা কহে নাই, কিন্তু আর সে নিজেকে সংবরণ করিতে পারিল না। অনুচ্চ কঠিন কণ্ঠে কহিল, এ মনোবৃত্তি আর কারো না হোক, আপনার কাছে যে স্বাভাবিক সে আমি মানি, কিন্তু অপরের চক্ষে সুন্দরও নয়, শোভনও নয়। আশুবাবু মনে মনে ক্ষুণ্ণ হইয়া বলিলেন, ছি মা। কমল রাগ করিল না, বরঞ্চ একটু হাসিল। কহিল, অনেক দিনের দৃঢ়মূল সংস্কারে আঘাত লাগলে মানুষ হঠাৎ সইতে পারে না। আপনি সত্যই বলেছেন, আমার কাছে এ বস্তু খুবই স্বাভাবিক। আমার দেহ মনে যৌবন পরিপূর্ণ, আমার মনের প্রাণ আছে। যেদিন জানব প্রয়োজনেও এর আর পরিবর্তনের শক্তি নেই, সেদিন বুঝব এর শেষ হয়েছে, এ মরেছে। এই বলিয়া মুখ তুলিতেই দেখিতে পাইল অজিতের 2 চক্ষু দিয়া যেন আগুন ঝরিয়া পড়িতেছে। কি জানি সে দৃষ্টি মনোরমার চোখে পড়িল কিনা, কিন্তু সে কথার মাঝখানে অকস্মাৎ বলিয়া উঠিল, বাবা, বেলা আর নেই, আমি যা পারি অজিতবাবুকে ততক্ষণ একটুখানি দেখিয়ে নিয়ে আসি। অজিতের চমক ভাঙিয়া গেল, বলিল, চলো আমরা দেখে আসি গে। আশুবাবু খুশি হইয়া বলিলেন, তাই যাও মা, আমরা এইখানেই বসে আছি, কিন্তু একটুখানি শীঘ্র করে ফিরে এসো, না হয় কাল আবার একটু বেলা থাকতে আসা যাবে। অজিত ও মনোরমা তাজ দেখিয়া যখন ফিরিয়া আসিল, তখন সূর্য অস্ত গিয়াছে, কিন্তু আলো শেষ হয় নাই। সকলে বেশ তাল পাকাইয়া বসিয়া আছে, তর্ক ঘোরতর হইয়া উঠিয়াছে। তাজের কথা, বাসায় ফিরিবার কথা, এমনকি অজিত মনোরমার কথা পর্যন্ত তাহাদের মনে নাই। অক্ষয় নীরবে ফুলিতেছেন দেখিয়া সন্দেহ হয় রব তিনি ইতিপূর্বেই যথেষ্টই করিয়াছেন, এখন দম লইতেছেন।
আশুবাবুর দেহের অধোভাগ চক্রের বাহিরের দিকে প্রসারিত করিয়া ঊর্ধ্বভাগ দুই হাতের ওপর ন্যস্ত করিয়া গুরু ভার বহন করিবার একটা উপায় করিয়া লইয়া অত্যন্ত মন দিয়া শুনিতেছেন। অবিনাশ সম্মুখের দিকে অনেকখানি ঝুঁকিয়া খর দৃষ্টিতে কমলের প্রতি চাহিয়া আছেন। বুঝা গেল সম্প্রতি সওয়াল জবাব এই দুজনের মধ্যেই আবদ্ধ হইয়া আছে। সকলেই আগন্তুকদের প্রতি মুখ তুলিয়া চাহিলেন। কেহ ঘাটটা একটু নাড়িয়া, কেহ সেটুকু করিবারও ফুরসৎ পাইলেন না। কমল ও শিবনাথ ইহারাও মুখ তুলিয়া দেখিল, কিন্তু আশ্চর্য এই যে একজনের চোখের দৃষ্টি যেমন শিখার মতো জ্বলিতেছে, অপরের চোখের দৃষ্টি তেমনি ক্লান্ত ও মলিন। সে যেন কিছুই দেখিতেছে না, কিছুই শুনিতেছে না। এই দলের মধ্যে থাকিয়াও শিবনাথ কোথায় কত দূরেই যেন চলিয়া গেছে। আশুবাবু শুধু বলিলেন, বসো। কিন্তু তাহারা কোথায় বসিল কিংবা বসিল কিনা সে দেখিবার সময় পাইলেন না। অবিনাশ বোধ করি অক্ষয়ের যুক্তিমালার ছিন্ন সূত্রটাই হাতে জড়াইয়া লইয়াছিলেন। বলিলেন, সম্রাট শাহজাহানের প্রসঙ্গ এখন থাক, তাঁর সম্বন্ধে চিন্তা করে দেখবার হেতু আছে স্বীকার করি, প্রশ্নটা একটু জটিল। কিন্তু প্রশ্ন যেখানে ওই সুমুখের মার্বেলের মতো সাদা, জলের ন্যায় তরল, সূর্যের আলোর মতো স্বচ্ছ এবং সোজা, এই যেমন আমাদের আশুবাবুর জীবন, কোনো দিকে অভাব কিছু ছিল না, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের চেষ্টা ত্রুটিও ছিল না। জানি তো সব, কিন্তু একথা উনি ভাবতেই পারলেন না তার মৃত স্ত্রীর জায়গায় আর কাউকে এনে বসানো যায় কিরূপে। এ বস্তু তার কল্পনারও অতীত। বলতো, নরনারীর প্রেমের ব্যাপারে এ কত বড় আদর্শ, কত উঁচুতে এর স্থান। কমল কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু পিছনের দিকে একটা মৃদু স্পর্শ অনুভব করিয়া ফিরিয়া চাহিল। শিবনাথ কহিলেন, এখন এই আলোচনা থাক। কমল জিজ্ঞাসা করিল, কেন? শিবনাথ উত্তরে শুধু বলিলেন, এমনি বলছিলাম, এই বলিয়া চুপ করিলেন। তাহার কথায় বিশেষ কেহ মনোযোগ করিল না। সেই উদাস অন্যমনস্ক চোখের অন্তরালে কি কথা যে চাপা রহিল কেহ তাহা জানিল না, জানিবার চেষ্টাও করিল না। কমল কহিল, ও এমনি, তোমার বাড়ি যাবার তাড়া পড়েছে বুঝি? কিন্তু বাড়িটি তো সঙ্গেই আছেন। এই বলিয়া সে হাসিল। আশুবাবু লজ্জা পাইলেন। হরেন্দু অক্ষয় মুখ টিপিয়া হাসিল। মনোরমা অন্যদিকে চক্ষু ফিরাইল। কিন্তু যাহাকে লক্ষ্য করিয়া বলা হইল, সেই শিবনাথের আশ্চর্য সুন্দর মুখের উপরে একটি রেখারও পরিবর্তন হইল না। সে যেন একেবারে পাথরে গড়া, যেন দেখিতেও পায় না, শুনিতেও পায় না। অবিনাশের দেরি সহিতেছিল না, বলিলেন, আমার প্রশ্নের জবাব দাও। কমল কহিল, কিন্তু স্বামীর নিষেধ যে, তার অবাধ্য হওয়া কি উচিত? এই বলিয়া সে হাসিতে লাগিল। অবিনাশ নিজেও না হাসিয়া পারিলেন না, কহিলেন, এক্ষেত্রে অপরাধ হবে না, আমরা এতগুলো লোক মিলে তোমাকে অনুরোধ করছি, তুমি বলো। কমল বলিল, আশুবাবুকে আজ নিয়ে শুধু 2টি দিন দেখতে পেয়েছি, কিন্তু এর মধ্যেই মনে মনে ওকে আমি ভালোবেসেছি। এই বলিয়া শিবনাথকে দেখাইয়া কহিল, এখন বুঝতে পারছি উনি কেন আমাকে বলতে নিষেধ করছিলেন। আশুবাবু নিজেই তাহাতে বাধা দিলেন, কহিলেন, কিন্তু আমার দিক থেকে তোমার কুণ্ঠাবোধ করবার কোনো কারণ নেই। বুড়ো আশুবদ্যি বড্ড নিরীহ মানুষ কমল, তাকে মাত্র 2টি দিন দেখেই অনেকটা ঠাওর করেছ। আরও 1 দিন 2 দেখলেই বুঝবে তাকে ভয় করার মতো ভুল আর সংসারে নেই। তুমি স্বচ্ছন্দে বলো, এসব কথা শুনতে আমার সত্যিই আনন্দ হয়। কমল কহিল, কিন্তু ঠিক এই জন্যই তো উনি বারণ করেছিলেন, আর এই জন্যই অবিনাশবাবুর কথার উত্তরে এখন আমার বলতে বাধছে যে নরনারীর প্রেমের ব্যাপারে একে আমি বড় বলেও মনে করি নে, আদর্শ বলেও মানি নে। অক্ষয় কথা কহিল, তাহার প্রশ্নের ভঙ্গিতে শ্লেষ ছিল। বলিল, খুব সম্ভব আপনারা মানেন না, কিন্তু কি মানেন একটু শুনতে পাই কি? কমল তাহার প্রতি চাহিল, কিন্তু তাহাকেই যে উত্তর দিল তাহা নয়। বলিল, একদিন স্ত্রীকে আশুবাবু ভালোবেসেছিলেন, কিন্তু তিনি আর বেঁচে নেই। তাকে দেবারও কিছু নেই, তার কাছ থেকে পাবারও কিছু নেই। তাকে সুখী করাও যায় না,
দুঃখ দেওয়াও যায় না। তিনি নেই। ভালোবাসার পাত্র গেছে নিশ্চিহ্ন হয়ে মুছে। আছে কেবল একদিন যে তাকে ভালোবেসেছিলেন সেই ঘটনাটা মনে। মানুষ নেই, আছে স্মৃতি। তাকেই মনের মধ্যে অহরহ পালন করে বর্তমানের চেয়ে অতীতটাকে ধ্রুব জ্ঞানে জীবনযাপন করার মধ্যে যে কি বড় আদর্শ আছে আমি তো ভেবে পাইনি। কমলের মুখের এই কথাটায় আশুবাবু পুনরায় আঘাত পাইলেন। বলিলেন, কমল, কিন্তু আমাদের দেশের বিধবাদের হাতে তো শুধু এই জিনিসটি থাকে চরম সম্বল। স্বামী যায়, কিন্তু তার স্মৃতি নিয়েই তো বিধবা জীবনের পবিত্রতা অব্যাহত থাকে। এ কি তুমি মানো না? কমল বলিল, না, একটা বড় নাম দিলেই তো কোনো জিনিস সংসারে সত্যিই বড় হয়ে যায় না। বরঞ্চ বলুন, এইভাবে এদেশের বৈধব্য জীবন কাটানোই বিধি। বলুন, একটা মিথ্যেকে সত্যের গৌরব দিয়ে লোকে তাদের ঠকিয়ে আসছে। আমি অস্বীকার করব না। অবিনাশ বলিলেন, তাও যদি হয়, মানুষে যদি তাদের ঠকিয়েও এসে থাকে, বিধবার ব্রহ্মচর্যের মধ্যে না থাক, ব্রহ্মচর্যের কথা আর তুলব না, কিন্তু তার আমরণ সংযত জীবনযাত্রাকে কি বিরাট পবিত্রতার মর্যাদাটাও দেব না? কমল হাসিল, কহিল, অবিনাশবাবু, এও আর একটা ওই শব্দের মোহ। সংযম বাক্যটা বহুদিন ধরে বহু মর্যাদা পেয়ে পেয়ে এমনি স্ফীত হয়ে উঠেছে যে তার আর স্থান কাল কারণ অকারণ নেই। বলার সঙ্গে সঙ্গেই সম্ভ্রমে মানুষের মাথা নত হয়ে আসে। কিন্তু অবস্থা বিশেষে এও যে একটা ফাঁকা আওয়াজের বেশি নয়, এমন কথাটা উচ্চারণ করতেও সাধারণ লোকের যদি বা ভয় হয়, আমার হয় না। আমি সে দলের নই। অনেকে অনেক দিন ধরে কিছু একটা বলে আসছে বলেই আমি মেনে নিই নে। স্বামীর স্মৃতি বুকে নিয়ে বিধবার দিন কাটানোর মতো এমন স্বতঃসিদ্ধ পবিত্রতার ধারণাও আমাকে পবিত্র বলে প্রমাণ না করে দিলে স্বীকার করতে বাধে। অবিনাশ উত্তর খুঁজিয়া না পাইয়া ক্ষণকাল বিমূঢ়ের মতো চাহিয়া থাকিয়া কহিলেন, তুমি বলো কি? অক্ষয় কহিল, দুয়ে দুয়ে চার হয়, এও বোধ করি আপনাকে প্রমাণ করে না দিলে স্বীকার করবেন না। কমল জবাবও দিল না, রাগও করিল না, শুধু হাসিল। আর একটি লোক রাগ করিলেন না, তিনি আশুবাবু। অথচ কমলের কথায় আহত হইয়াছিলেন তিনিই সবচেয়ে বেশি। অক্ষয় পুনশ্চ কহিল, আপনার এসব কদর্য ধারণা আমাদের ভদ্র সমাজের নয়, সেখানে অচল। কমল তেমনি হাসি মুখেই উত্তর দিল, ভদ্র সমাজ অচল হয়েই তো আছে, এ আমি জানি। ইহার পর কিছুক্ষণ পর্যন্ত সকলেই মৌন হইয়া রহিলেন। আশুবাবু ধীরে ধীরে বলিলেন, আর একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি কমল। পবিত্রতা অপবিত্রতার জন্য বলছি নে, কিন্তু স্বভাবত যে অন্য কিছু পারে না, এই যেমন আমি, মনির স্বর্গীয়া জননী স্থানে আর কাউকে বসাবার কথা আমি যে কখনো কল্পনা করতেও পারিনি। কমল কহিল, আপনি যে বুড়ো হয়ে গেছেন আশুবাবু। আশুবাবু বলিলেন, আজ বুড়ো হয়েছি মানি, কিন্তু সেদিন তো বুড়ো ছিলাম না, কিন্তু তখনও তো এ কথা ভাবতে পারিনি। কমল কহিল, সেদিনও এমনি বুড়োই ছিলেন, দেহে নয় মনে। এক একজন থাকে যারা বুড়ো মন নিয়েই জন্মগ্রহণ করে। সেই বুড়ো শাসনের নিচে তাদের শীর্ণ বিকৃত যৌবন চিরদিন লজ্জায় মাথা হেঁট করে থাকে। বুড়ো মন খুশি হয়ে বলে, আহা, এই তো বেশ, হাঙ্গামা নেই, মাতামাতি নেই, এই তো শান্তি, এই তো মানুষের চরম তত্ত্বকথা। তার কত রকমের কত ভালো ভালো বিশেষণ, কত বাহবার ঘটা, দুই কান পূর্ণ করে তার খ্যাতির বাদ্য বাজে। কিন্তু এ যে তার জীবনের জয়বাদ্য নয়, আনন্দলোকের বিসর্জনের বাজনা, এ কথা সে জানতেও পারে না। সকলেই মনে মনে চাহিলেন ইহার একটা কড়া রকমের জবাব দেওয়ার প্রয়োজন। মেয়ে মানুষের মুখ দিয়া উন্মাদ যৌবনেরই নির্লজ্জ স্তবগানে সকলেরই কানের মধ্যে জ্বালা করিতে লাগিল, কিন্তু জবাব দিবার মতো কথাও কেউ খুঁজিয়া পাইলেন না। তখন আশুবাবু মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কমল, বুড়ো মন তুমি কাকে বলো? দেখি নিজের সঙ্গে একবার মিলিয়ে এ সত্যি সেই কিনা। কমল কহিল, মনের বার্ধক্য আমি তাকেই বলি আশুবাবু, যে মন সুমুখের দিকে চাইতে পারে না,
যার অবসন্ন জরাগ্রস্ত মন ভবিষ্যতের সমস্ত আশায় জলাঞ্জলি দিয়ে কেবল অতীতের মধ্যেই বেঁচে থাকতে চায়। আর যেন তার কিছু করবার, কিছু পাবারই দাবি নেই। বর্তমান তার কাছে লুপ্ত, অনাবশ্যক, অনাগত, অর্থহীন। অতীতই তার সর্বস্ব। তার আনন্দ, তার বেদনা, সেই তার মূলধন। তাকেই ভাঙিয়ে খেয়ে জীবনের বাকি দিন কটা টিকে থাকতে চায়। দেখুন তো আশুবাবু, নিজের সঙ্গে একবার মিলিয়ে। আশুবাবু হাসিলেন, বলিলেন, সময় মতো একবার দেখব বই কি। অজিত কুমার এতক্ষণের এত কথার মধ্যে একটি কথাও বলে নাই, শুধু নিষ্পলক চক্ষে কমলের মুখের প্রতি চাহিয়াছিল। সহসা কি যে তাহার হইল সে আপনাকে আর সামলাইতে পারিল না, বলিয়া উঠিল, আমার একটা প্রশ্ন। দেখুন মিসেস। কমল সোজা তাহার দিকে চাহিয়া বলিল, মিসেস কিসের জন্যে? আমাকে আপনি কমল বলেই ডাকুন না। অজিত লজ্জায় রাঙা হইয়া উঠিল। না না, সে কি, সে কেমন ধারা যেন। কমল কহিল, কিছুই কেমন ধারা নয়। বাপ মা আমার নাম রেখেছিলেন আমাকে ডাকবার জন্যেই তো, ওতে আমি রাগ করিনি। অকস্মাৎ মনোরমার মুখের দিকে চাহিয়া কহিল, আপনার নাম মনোরমা, তাই বলে যদি আমি ডাকি আপনি রাগ করেন নাকি? মনোরমা মাথা নাড়িয়া বলিল, রাগ করি। এ উত্তর তাহার কাছে কেহই প্রত্যাশা করে নাই। আশুবাবু তো কুণ্ঠায় ম্লান হইয়া পড়িলেন। শুধু কুণ্ঠিত হইল না, কমল নিজে। কহিল, নাম তো আর কিছুই নয়, কেবল একটা শব্দ, যাহার মধ্যে বোঝা যায় বহুর মধ্যে একজন আর একজনকে আহ্বান করছে। তবে অনেক লোকের অভ্যাসে বাধে, এ কথাও সত্যি। তারা এই শব্দটাকে নানান রূপে অলঙ্কৃত করে শুনতে চায়। দেখেন না, রাজারা তাদের নামের আগে পিছে কতকগুলো নিরর্থক বাক্য দিয়ে, কতকগুলো শ্রী জুড়ে তবে অপরকে উচ্চারণ করতে দেয়, নইলে তাদের মর্যাদা নষ্ট হয়। এই বলিয়া সে হঠাৎ হাসিয়া উঠিয়া শিবনাথকে দেখাইয়া কহিল, যেমন ইনি কখনো কমল বলে ডাকতে পারেন না, বলেন শিবানী। অজিতবাবু, আপনি বরঞ্চ আমাকে মিসেস শিবনাথ না বলে শিবানী বলেই ডাকুন। কথাও ছোট, বুঝবেও সবাই, অন্তত আমি তো বুঝবই। কিন্তু কি যে হইল, এমন সুস্পষ্ট আদেশ লাভ করিয়াও অজিত কথা কহিতে পারিল না। প্রশ্ন তাহার মুখে বাঁধিয়াই রহিল। তখন বেলা শেষ হইয়া অঘ্রাণের বাষ্পাচ্ছন্ন আকাশে অস্বচ্ছ জ্যোৎস্না দেখা দিয়াছে। সেই দিকে পিতার দৃষ্টি আকর্ষণ করিয়া মনোরমা বলিল, বাবা, হিম পড়তে শুরু হয়েছে, আর না, এইবার ওঠো। আশুবাবু বলিলেন, এই যে উঠি মা। অবিনাশ বলিলেন, শিবানী নামটি বেশ। শিবনাথ গুণী লোক, তাই নামটিও দিয়েছেন মিষ্টি, নিজের নামের সঙ্গে মিলিয়েছেনও চমৎকার। আশুবাবু উৎফুল্ল হইয়া বলিয়া উঠিলেন, শিবনাথ নয় হে অবিনাশ, উপরের উনি। এই বলিয়া তিনি একবার আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া কহিলেন, আদ্যিকালের এই বুড়ো ঘটকটি এদের সব দিক দিয়ে মিল করবার জন্যে যেন আহার নিদ্রা ত্যাগ করে লেগেছিলেন। বেঁচে থাকো। অকস্মাৎ অক্ষয় সোজা হইয়া বসিয়া বার দুই তিন মাথা নাড়িয়া ক্ষুদ্র চক্ষুদয় যথাশক্তি বিস্ফারিত করিয়া কহিল, আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কি? কমল কহিল, কি প্রশ্ন? অক্ষয় বলিল, আপনার সংকোচের বালাই তো নেই, তাই জিজ্ঞেস করি, শিবানী নামটি তো বেশ, কিন্তু শিবনাথবাবুর সঙ্গে আপনার সত্যই বিবাহ হয়েছিল? আশুবাবু মুখ কালিবর্ণ করিয়া কহিলেন, বলেন কি অক্ষয়বাবু? অবিনাশ কহিলেন, তুমি কি ক্ষেপে গেলে? হরেন্দ্র কহিল, ব্রুট। অক্ষয় কহিল, জানেন তো আমার মিথ্যে চক্ষু লজ্জা নেই। হরেন্দ্র বলিল, মিথ্যে সত্যি কোনোটাই নেই, কিন্তু আমাদের তো আছে। কমল কিন্তু হাসিতে লাগিল, যেন কত তামাশার কথাই না ইহার মধ্যে আছে। কহিল, হেতে রাগ করবার কি আছে হরেন্দ্রবাবু? আমি বলছি অক্ষয়বাবু, একেবারে কিছুই হয়নি তা নয়, বিয়ের মতো কি একটা হয়েছিল। যারা দেখতে এসেছিলেন তারা কিন্তু হাসতে লাগলেন, বললেন এ বিবাহ বিবাহই নয়, ফাঁকি। ওকে জিজ্ঞেস করতে বললেন, বিবাহ হলো শৈব মতে। আমি বললাম, সেই ভালো, শিবের সঙ্গে যদি শৈব মতেই বিয়ে হয়ে থাকে তো ভাববার কি আছে। অবিনাশ শুনিয়া দুঃখিত হইলেন, বলিলেন,
কিন্তু শৈব বিবাহ তো এখন আর আমাদের সমাজে চলে নাকি না? তাই কোনোদিন যদি উনি হয়নি বলে উড়িয়ে দিতে চান তো সত্যি প্রমাণ করবার তোমার কাছে কিছুই নেই কমল। কমল শিবনাথের প্রতি চাহিয়া কহিল, হ্যাঁ গা, করবে নাকি তুমি এইরকম কোনোদিন? শিবনাথ কোনো উত্তরই দিল না, তেমনি উদাস গম্ভীর মুখে বসিয়া রহিল। তখন কমল হাসির ছলে কপালে করাঘাত করিয়া বলিল, হা অদৃষ্ট, উনি যাবেন হয়নি বলে অস্বীকার করতে, আর আমি যাব তাই হয়েছে বলে পরের কাছে বিচার চাইতে। তার আগে গলায় দেবার মতো একটুখানি দড়িও জুটবে না নাকি? অবিনাশ বলিলেন, জুটতে পারে, কিন্তু আত্মহত্যা তো পাপ। কমল বলিল, পাপ না ছাই, কিন্তু সে হবে না। আমি আত্মহত্যা করতে যাব এ কথা আমার বিধাতা পুরুষও ভাবতে পারেন না। আশুবাবু বলিয়া উঠিলেন, এই তো মানুষের মতো কথা কমল। কমল তাহার দিকে চাহিয়া নালিশ করার ভঙ্গিতে বলিল, দেখুন তো অবিনাশবাবুর অন্যায়। শিবনাথকে দেখাইয়া কহিল, উনি করবেন আমাকে অস্বীকার, আর আমি যাব তাই ঘাড়ে ধরে ওকে দিয়ে স্বীকার করিয়ে নিতে? সত্য যাবে ডুবে, আর যে অনুষ্ঠানকে মানিনে তারই দড়ি দিয়ে ওকে রাখবো বেঁধে? আমি করব এই কাজ? বলিতে বলিতে তাহার দুই চক্ষু যেন জ্বলিতে লাগিল। আশুবাবু আস্তে আস্তে বলিলেন, শিবানী, সংসারের সত্য যে বড় এ আমরা সবাই মানি, কিন্তু অনুষ্ঠানও মিথ্যে নয়। কমল বলিল, মিথ্যে তো বলিনি। এই যেমন প্রাণও সত্য, দেহও সত্য, কিন্তু প্রাণ যখন যায়। মনোরমা পিতার হাত ধরিয়া টানিয়া বলিল, বাবা, ভারী হিম পড়বে, এখন না উঠলেই যে নয়। এই যে মা, উঠি। শিবনাথ হঠাৎ দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, শিবানী, আর দেরি করো না, চলো। কমল তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইল, সকলকে নমস্কার করিল, বলিল, আপনাদের সঙ্গে পরিচয় হলো যেন কেবল তর্ক করার জন্যেই, কিছু মনে করবেন না। শিবনাথ এতক্ষণ পরে একবার হাসিলেন, বলিলেন, তর্কই শুধু করলে শিবানী, শিখলে না কিছুই? কমল বিস্ময়ের কণ্ঠে বলিল, না, কিন্তু শেখবার কোথায় কে ছিল আমার মনে পড়ছে না তো। শিবনাথ কহিলেন, করবার কথাও নয়, সে এমনি আড়ালেই রইল। পারো যদি আশুবাবুর জরাগ্রস্ত বুড়ো মনটাকে একটু শ্রদ্ধা করতে শিখো, তার বড় আর কিছু শেখবার নেই। কমল সবিস্ময়ে কহিল, এ তুমি বলছো কি আজ? শিবনাথ জবাব দিল না, পুনরায় সকলকে নমস্কার করিয়া বলিল, চলো। আশুবাবু দীর্ঘশ্বাস ফেলিয়া শুধু বলিলেন, আশ্চর্য। আজ এ পর্যন্তই। উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।